হ্যালো এভরিওয়ান। সো লাস্ট ক্লাসে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা শুরু করেছিলাম। তো ওইখানে একটা ফর্মুলা ছিল, বেসিক্যালি নিউটন কোটস ফর্মুলা। সো আমরা যেহেতু পুরো কোর্সই কাইন্ড অফ অ্যাপ্রক্সিমেশন নিয়ে কাজ করতেছিলাম, সো বেসিক এক্স্যাক্ট ইন্টিগ্রেশন আমরা যদি পিসিতে না করতে পারি, ওই ক্ষেত্রে একটা অ্যাপ্রক্সিমেশন নিয়ে কাজ করি। সো ওই জন্য আমরা একটা পলিনোমিয়ালকে ইন্টিগ্রেট করি ইন দ্য প্লেস অফ অ্যাকচুয়াল ফাংশন। যে অ্যাকচুয়াল ফাংশন যদি এটা হয়, এটার বদলে আমরা কোনো পলিনোমিয়ালকে ইন্টিগ্রেট করে আলটিমেটলি এই ফর্মুলাটা পাই, যেটা হলো নিউটন কোটস ফর্মুলা। তো হোপফুলি ওইটা মোটামুটি সবার মনে আছে। আর নিউটন কোর্সের দুইটা আসলে ফর্মুলেশন আছে, একটা হলো ক্লোজড ফর্মুলা আর একটা হলো ওপেন ফর্মুলা। সো ক্লোজটা হলো বেসিক্যালি আপনার যদি কোনো ইন্টারভাল দেওয়া থাকে এ টু বি, আমরা এ থেকে স্টার্ট করব, বি তে শেষ করব। বেসিক্যালি আমার যদি ডেফিনিট ইন্টিগ্রাল হয়, লিমিটের আমরা যে এ টু বি যাই ফুলটা নিয়েই কাজ করব। ওই ক্ষেত্রে আমরা যেহেতু বলছি যে নিউটন কোর্স মানে আমাদের প্রত্যেকটা নোড ইকুই ডিস্টেন্ট হবে। সো এইখানে যদি কোনো একটা গ্রাফ আঁকা থাকতো, আর এই পয়েন্টগুলো যদি এটা একটা নোড হয়, এটা একটা নোড হয়, এই নোডগুলোর যে এক্স এর ভ্যালুগুলা, ওগুলা সব সেম ডিফারেন্সে থাকবে। সো এক্স জিরো যদি আমার এ হয় বা ইন্টারভালের ফার্স্ট টার্ম হয়, তো সেকেন্ড টার্মটা হবে জাস্ট প্লাস এইচ, একটা সেট ডিস্টেন্স। সেট ডিস্টেন্স যেটা প্রতিবার সেম হবে। দেখেন এক্স জিরো থেকে এক্স ওয়ান এর ভ্যালু এইচ, এক্স ওয়ান থেকে এক্স টু এর ডিফারেন্সটাও এইচ। সো এইটা ছিল আমার ক্লোজড নিউটন কোর্স, যেটাতে আমার এ বি দুইটাই ইনক্লুডেড। এই যে রেঞ্জটা হলো কাইন্ড অফ এরকম। বাট ওপেন নিউটন কোর্স বলে একটা জিনিস আছে, যেখানে আমরা এ থেকে বি যদি ইন্টারভাল দেওয়া থাকে, আমরা এ বি এই দুইটা ভ্যালু কাইন্ড অফ বাদ দিতেছি। মাঝের যে নোটগুলো ছিল, যেমন এই যে এখানে যদি এ শুরু হয়, এখানে যদি বি শেষ হয়, এর পরের যে এইচ ডিস্টেন্সটা একটা নোট ছিল আমাদের, বেসিক্যালি আগেরটায় যেটা এক্স ওয়ান ছিল, এক্স ওয়ান এইটা বা এইটা যদি বলেন, ওইটাকে আমরা ধরতেছি এখন এক্স জিরো। সো অবশ্যই বুঝতেছি যে এইচ এর ডিফারেন্সটা কি হবে। এইচ যদি আগের বার বি মাইনাস এ বাই এন হয়, এখানে দুইটা টার্ম যেহেতু বাদ যাইতেছে, সো জাস্ট প্লাস টু করে দিলাম। সো দুইটা নোট এক্সট্রা ধরতেছি আমরা। বাট আমরা মেইনলি যেই ম্যাথগুলো করবো এরপরে, যেগুলো আমরা দেখবো, সবগুলো আসলে ক্লোজ নিউটন কোর্সের জন্যই। জাস্ট যদি কোনো ছোট থিওরি টাইপ কোশ্চেন দেয়, ওপেন নিউটন কোর্সটা আসলে আপনাদের জানা উচিত। সো এটা আমরা পড়ছি। দেন ট্রাপিজিয়াম রুল, যেটা ট্রাপিজিয়াম রুল হলো আমার এন ইকুয়াল টু 1 ডিগ্রি পলিনোমিয়ালে কিভাবে আমরা ইন্টিগ্রেশনের অ্যাকচুয়ালি ফর্মুলাটা ইউজ করতে পারি। কারণ আমরা কিন্তু জাস্ট ফর্মটা দেখছি, পলিনোমিয়ালের ফরমেশনটা, যেমন এই যে এইখানে পলিনোমিয়ালটা কিরকম ওইটা দেখছি। অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনের পরে যে ভ্যালুটা আসে, ওইটা আসে হলো ট্রাপিজয়েডাল রুল অথবা ট্রাপিজিয়াম রুল, যেখানে আমার এন ইকুয়াল টু 1। সো এই প্রুফটা একটু ভালো ইম্পর্টেন্ট, এটা আপনারা দেখবেন। এটা ক্লাসে আমরা লাস্ট দিন কভার করছি, বাট যেহেতু অনেকে আসলে ছিল না, সো আবার একটু যদি দেখি, এন ইকুয়ালস টু 1 বেসিক্যালি মানে হলো আমার নাম্বার অফ নোটস কিন্তু এন প্লাস 1 বা দুইটা, বাট ডিগ্রি আমরা 1 ধরে নিতেছি। সো ডিগ্রি যদি 1 হয়, সো আমরা এইচ এর যে সূত্রটা জানি, বি মাইনাস এ ডিভাইড বাই এন, ওখানে যদি 1 বসাই, আমরা আলটিমেটলি বি মাইনাস এ কিন্তু ডিফারেন্স আসতেছে, দুইটা ইকুইডিস্টেন্ট নোডের ডিস্টেন্স। সো পলিনোমিয়ালটা আমরা তো জানি, পি ওয়ান অফ এক্স এরকম। বাট এই ক্ষেত্রে আমরা लाग्रांज বেসিস যে শিখছিলাম মিডিয়ার টপিক, लाग्रांज, ওইটা ইউজ করবো এখানে ফর্মুলেশনের জন্য। लाग्रांज ফর্মুলেশন আমরা জানি কি, পলিনোমিয়ালটা দেখতে এরকম অনেকটা, এল নট অফ এক্স এফ অফ এক্স নট প্লাস এল ওয়ান অফ এক্স ইন্টু এফ অফ এক্স ওয়ান। সো এই ক্ষেত্রে দুইটা টার্ম কেন, কারণ আমাদের এন ইকুয়াল টু 1। এটাকে যদি এখন আমরা ইন্টিগ্রেশনটাই মেইন ফর্মুলেশনে নিয়ে আসি, এরকম আসবে অবভিয়াসলি। বাট ওইখান থেকে একটা জিনিস ডিসাইফার করা যায়, সেটা হলো আমরা অ্যাকচুয়ালি বের করতেছি বা কাজ করতেছি কিসে, এই পার্টের জন্য না। কারণ এইটাই তো আমাদের বেসিস বা ভ্যারিয়েবল বলতে পারেন। এফ এক্স অফ নট এই জিনিসটা কি, এটা তো অ্যাকচুয়ালি ওয়াই এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু আমরা ধরে নিতেছি প্রত্যেকবার কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট সরি কোএফিসিয়েন্ট, ওয়াইকে আমরা বলতেছিল কোএফিসিয়েন্ট, রাইট? সো আপনার আমরা মেইনলি কাজ করতেছি কি, আননোন টার্ম যেটা বা বেসিস। সো বেসিসটা হলো আমাদের এল নট অফ এক্স বা এল ওয়ান অফ এক্স, এই দুইটা। সো এই দুইটা যেটা আমরা বের করতেছি, ওইটার উপরই তো আলটিমেটলি আমার কি ইন্টিগ্রেশনটা হবে। আর এইটা যেহেতু কোএফিসিয়েন্ট, এটা তো আসলে ম্যাটার করতেছে না আমার লিমিট কত বা ইন্টিগ্রেশন করা লাগতেছে না। সো দেখেন, লিমিট বি এ টু বি এল নট অফ এক্স ডিএক্স, এটা আমরা আলাদা নিয়ে আসলাম ইনটু এফ অফ এক্স নট। সো এই যে যেই পার্টটা আমরা ইন্টিগ্রেট করি, এটাকে বলা হয় ওয়েটেড ফ্যাক্টর বা ডেল। ডেল দিয়ে লেখা যায় জিনিসটাকে।
অ্যান্ড এটা দুইটার জন্য কিন্তু আসে, L1 এর জন্য আসে, L0 এর জন্য আসে। সো এটার প্রুফটা একটু দেখি। এইটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, L0 of x, আমরা তো জানি লাগরাঞ্জের যে প্যাটার্নটা ছিল, প্যাটার্নটা শুরু হয় কেমনে, ফার্স্টে এক্স মাইনাস যেই টার্মটা এখানে নাই, আমাদের টার্ম কি কি, x0 আর x1, যেহেতু ডিগ্রি হলো 1। সো আমার নাই কোনটা এখানে, 1 নাই, সো x1 ডিভাইডেড বাই এই যে যেটা বাদ দিছিলাম আমরা ওইটা, সো x0 মাইনাস উপরটা নিচে জাস্ট নেমে আসবে x1। সো এটা কিন্তু এখানে লিখছি আমরা। দেন একটা জিনিস, আমাদের ইন্টারভালটা আমরা ফার্স্টেই বলে নিছিলাম যে আমাদের a টু b, রাইট, দুইটা কনস্ট্যান্ট আর কি। সো আমার যদি নোড এই দুইটা হয় আর ইন্টারভালও এই দুইটাই হয়, এই দুইটার মধ্যে হয় বেসিক্যালি, সো জাস্ট x0 কি আমার a হবে না, আর x1 হবে আমার b, যেহেতু এটা ক্লোজড নিউটন কোর্স আমরা করতেছি। সো আমি জাস্ট এখানে বসাই দিছি যে x1টা হলো b, এই যে x1 এর জায়গায় b বসাই দিছি, আর x0 এর জায়গায় a বসাই দিছি। সো এখন যদি আমরা একটু ইন্টিগ্রেশনটা করি, a মাইনাস b কি, দুটাই কনস্ট্যান্ট টার্ম, সো 1 বাই a মাইনাস বিটা বাইরে নিয়ে আসছি, এটাকে ভিতরে রাখছি, জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন। সো একটু এই চ্যাপ্টারের জন্য আমাদের এইচএসসি বা এ লেভেল ও লেভেলে যে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো জানতাম ওগুলো একটু মাথায় রাখতে হবে, যে বেসিক ইন্টিগ্রেশন, আসলে খুব আহামরি কিছু না। এক্স এর জন্য, পরে ই টু দ্য পাওয়ার এক্স এর জন্য, তারপর আম, আপনার সাইন কস, ওইসব বেসিক যেই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো আছে এগুলো একটু জাস্ট দেখা লাগবে আমাদের আর কি। সো এটা ইন্টিগ্রেট করলাম এক্সকে করার পর কি আসে, এক্স এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান, মাইনাস কনস্ট্যান্টকে ইন্টিগ্রেট করলে জাস্ট এক্স যে টার্মটা গুণ হয় তা তো জানি আমরা, আই গেস। আর তারপর লিমিটটা বসাবো, লিমিটটা বসালে এরকম কিছু একটা আসে। দেন আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হলো b মাইনাস a বাই টু। সো দিস ইজ ফর del জিরো বা ওয়েটেড ফ্যাক্টর অফ নট, Lagrange অফ নট বেসিকলি। সো সিমিলারলি del ওয়ানও আমরা বের করতে পারবো, একদম কাইন্ড অফ সেমই, জাস্ট ডিফারেন্সটা কি, Lagrange বেসিস এখানে ছিল L নট অফ এক্স, এখানে L ওয়ান অফ এক্স। আর L ওয়ান অফ এক্স যদি হয় ওই ক্ষেত্রে কি, আমরা এক্স মাইনাস যেটা এখানে নাই, কোনটা নাই, জিরো নাই, সো জিরোকে মাইনাস করলাম ডিভাইডেড বাই যেটা ছিল ওইটা, এক্স ওয়ান মাইনাস এক্স নট, উপরটা জাস্ট নিচে নিয়ে আসবো, এবার ভ্যালুগুলো বসে সিমিলারভাবে আমরা পাইতেছি কি বি মাইনাস এ বাই টু গেল। আমার দুইটা ডেলের টার্ম আসলো। তো আমাদের ইন্টিগ্রেটেড ফর্মুলেশনটা ছিল এরকম, রাইট। এটা উপরে আছে, হোপফুলি আবার একটু দেখে নিলে আমরা মনে পড়বে। সো আমরা যদি এখন এখানে একটা জিনিস করি, সেটা হইলো এক্স নট, ওই যেটা বলছিলাম ইন্টারভাল হলো এ টু বি, এক্স নটের জায়গায় এ বসাই দিই, এক্স ওয়ানের জায়গায় বি বসাই দিই, আর ডেল ওয়ান ডেল নট দুইটা কি বি মাইনাস এ বাই টু, জাস্ট কমন নিচ্ছি এখানে, তাহলে আমার আলটিমেটলি সূত্রটা আসতেছে এইটা। সো এইটাই আমার ট্রাপিজিয়াম রুল বা ট্রাপিজয়েডের রুল, যেটাই বলতে বলেন। বা আরেকটা বলতে পারেন যে এন ইকুয়াল টু ওয়ানের জন্য নিউটন কোটসের ফর্মুলাটা কি, ইন্টিগ্রেশনের নিউটন কোটসের ফর্মুলাটা কি এন ইকুয়াল টু ওয়ানের জন্য, ওটা যদি কোনো জায়গায় লেখা থাকে ডিরেক্ট, যদি ট্রাপিজিয়াম রুল না বলে তাহলেও আমরা বুঝবো এই সেমটার কথাই বলা হয়েছে। বি মাইনাস এ বাই টু, জাস্ট এরপরে ইনটু দিবেন, ফাংশনের মধ্যে এর ভ্যালুটা বসাবেন বা ইন্টারভ্যালের ফার্স্ট ভ্যালুটা, প্লাস ফাংশনের মধ্যে বি ভ্যালুটা বসাবেন বা ইন্টারভ্যালের সেকেন্ড ভ্যালুটা বা লাস্ট ভ্যালুটা, চলো। সো আমি আর অ্যাকচুয়ালি করে দেখাইতেছি না, কারণ মাউস দিয়ে করতে অ্যাকচুয়ালি টাফ, যেহেতু আমার কোনো থিঙ্কপ্যাড নাই। সো আমার যে নোট ছিল ওইটার উপরে একটু স্ক্রিবল করে দেখা যেতেছে আপনাদের ম্যাথগুলা। এই চ্যাপ্টার আসলে ম্যাথগুলা কাইন্ড অফ সিম্পল যদি আপনার ইন্টিগ্রেশন ফর্মুলা একটু মাথায় থাকে। যেমন এরকম একটা দিল আপনার ইন্টারভাল, এই যে এ বি মানে কিন্তু ইন্টারভাল, সো আমার ইন্টারভাল হলো 0 থেকে 2। আর অবশ্যই আমরা ক্লোজডের জন্যই ম্যাথ করতেছি। মেইন ফাংশনটা হলো আপনার ই টু দি পাওয়ার এক্স। এখন বলছে হলো আপনার অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনটা বের করা। এই যে আই ওয়ান অফ এফ মানে হলো আপনার এই যে ট্রাপিজিয়াম রুল, কারণ কি ট্রাপিজিয়াম রুল আমরা বলছি না এন ইকুয়াল টু ওয়ান। সো আপনার কিন্তু ডিরেক্টলি বলে দিবে না যে ট্রাপিজিয়াম রুল নাকি এন ইকুয়াল টু ওয়ানের জন্য, আপনার হলো ইকুয়েশন দেখে অনেক সময় বুঝে নিতে হবে যে আই ওয়ান অফ এফ যেহেতু, তার মানে পলিনোমিয়াল ওয়ান মানেই ট্রাপিজিয়াম রুল, কারণ পলিনোমিয়াল টু হলে আবার অন্য একটা রুল আছে যেটা আমরা পরে দেখবো। সো এইটার জন্য, এই দুইটার জন্য বেসিক্যালি আমার ইন্টিগ্রেশনটা ভ্যালু কি আসে বের করতে বলছে, অ্যান্ড পার্সেন্টেজ এরর বের করতে বলছে। সো এটা দিয়ে ইজি আছে, কারণ ই টু দি পাওয়ার এক্স কে যদি আমি ইন্টিগ্রেট করি ই টু দি পাওয়ার এক্সই আসে, রাইট। এটা হলো আমার এক্সাক্ট যে ফর্মুলা আমরা জানি ওইটা। দেন আমরা লিমিট টু আর জিরো বসাইলাম, অ্যাকচুয়াল ভ্যালু আসলে তাহলে 6.389। এটা হলো আমরা যেহেতু তিনটা টার্ম পর্যন্ত নিছি তাই এটা অ্যাকচুয়ালি একটু বড় ভ্যালু আসে। এখন
আমরা যে ট্রাপিজিয়াম রুল জানি ওইটা দিয়ে দেখতেছি কত আসে, 8.389, ঠিক আছে। সো পার্সেন্টেজ এরর অ্যাকচুয়ালি কত এখানে আমার, 31.3%। সো এটা কিন্তু একটা হিউজ এরর বলতে পারেন। সো এটা কেন আসছে, এটা আই গেস আমরা যেহেতু এই কোর্সটা করতেছি অনেকদিন ধরে বোঝা উচিত, কারণ আমাদের পলিনোমিয়াল ওয়ান মানে কি, মাত্র আমার একটা টার্মের জন্য, রাইট? সরি, একটা তো না, দুইটা নোডের জন্য আমরা জিনিসটা অ্যাপ্রক্সিমেট করতেছি। বাট যদি পি টু দি পাওয়ার, সরি পি না, পি ওয়ানের জায়গায় এটা পি 40 হইতো, তার মানে আমার 41টা নোড, তাহলে কি অবভিয়াসলি বেটার অ্যাকুরেসি পেতাম না আমরা? যত বেশি নোড নিব তত বেশি অ্যাকুরেসি, এটাই তো স্বাভাবিক কথা। সো ইয়ার এরর ইজ লার্জ বিকজ অনলি ডিগ্রি ওয়ান polynomial is used. We need to use higher order of p of n, রাইট? সো এই যে দেখেন আমাদের যে অ্যাকচুয়াল ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা কাইন্ড অফ এমন হয়, এক্সপোনেনশিয়াল গ্রাফটা, বাট আমরা পি টু দি পাওয়ার ওয়ান, পি ওয়ানের জন্য যেহেতু করছি পলিনোমিয়াল ওয়ান, সেহেতু একটা স্ট্রেট লাইন হয়, রাইট? এটা তো আমরা জানি। তো এই যে মাঝের পার্টটুক না, এইটাই কিন্তু আমার এরর, কারণ এইটার সাথে এটা ডিফারেন্সটা কি, এরর। So we can find the upper bound of the error if function f of x is interpolated by a degree, and polynomial error can be found using Cauchy's theorem. Cauchy's theoremটা হোপফুলি আমাদের মনে আছে, কারণ আমরা যদি এই এরর টার্মটা পুরাটা বের করতে না পারি, কারণ কি আমরা তো অ্যাকচুয়ালি করতেছি কি, অ্যাপ্রক্সিমেশন করতেছি, যে এটার জন্য না, এটা আমার অ্যাপ্রক্সিমেশন আর এটা হলো অ্যাকচুয়ালটা। সো অ্যাকচুয়াল ফাংশনটা আমরা বের করতে নাও পারি আমাদের পিসিতে, এটা তো ধরেন ই টু দি পাওয়ার এক্স খুব ইজি ছিল, যদি বড় কোনো ইন্টিগ্রেশন আসে বা বড় কোনো লিমিটের জন্য আসে, আমাদের অ্যাকচুয়াল মেশিন তো ওইটা করতে পারতেছে না, এইটা বের করতে পারতেছে না দেখেই আমরা অ্যাপ্রক্সিমেশনটা করতেছি। সো আমরা যেটা করি নর্মালি কি করি, আপার বাউন্ড অফ এরর বাইর করি, রাইট? আপার বাউন্ডে কসিস থিওরেমের ফর্মুলা হোপফুলি আমাদের মনে আছে, এটা আর ডিরাইভেশন লাগবে না আপনাদের, এটা ডিরেক্ট ইউজ করতে পারবেন। সো কসিস থিওরেমের জাস্ট একটু চেঞ্জ আনলে কি, আমরা যদি এটা ইন্টিগ্রেশনের জন্য করতেছি, এই যে টার্মটা আছে নোডের টার্মটা, এটাও ডাব্লিউ এক্স আকারে আসলে লেখা যায়, এই জিনিসটাকে আমাদের ইন্টিগ্রেট করা লাগে, ঠিক আছে? এটা যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা অ্যাকচুয়ালি এরর, আপার বাউন্ড অফ এররটা পাই। তো এখানে একটা স্যাম্পল ম্যাথ দেওয়া আছে, যেমন n ইকুয়াল টু 1, সো ট্রাপিজিয়াম রুলেরটা জন্য এটা হলো ফাংশন, মানে আগের ফাংশনটাই মেইনলি আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম ওইটাই আর কি। সো আমাদের মনে আছে না হোপফুলি যে পিস ওয়াইজ কাজ করি আমরা, এটার জন্য একবার, এটার জন্য একবার। সো এইখানে আমরা ম্যাক্স এ টু বি এর মধ্যে ম্যাক্স এরর কত আসে করে দেখবো, যে আমার ই টু দি পাওয়ার 0 আর ই টু দি পাওয়ার 2, এই দুইটার মধ্যে আসলে ই টু দি পাওয়ার 2 এর ভ্যালুটাই বেশি আসে, এই জন্য আমরা এখানে কিন্তু ই টু দি পাওয়ার 2টা নিছি। আর এইখানে কিন্তু মনে আছে কিনা জানি না, ডিফারেন্সিয়েশন ছিল, রাইট? n প্লাস 1 ইকুয়াল টু 2, কারণ কি আমার ডিগ্রি 1। সো দুইবার ডিফারেন্সিয়েট করলেও আমার আলটিমেটলি এটাই কিন্তু আসে, এটাই যদি আমরা ডিফারেন্সিয়েট করি। সো ই কে ডিফারেন্সিয়েট করলে, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই আসে, এটা তো কনস্ট্যান্ট টার্ম, জাস্ট সামনে নিয়ে আসছি। সো এখানে আমি যদি এই লিমিটের ভ্যালুটা বসাই 2, আমার আসে হলো ই টু দি পাওয়ার 2/2, এটাই আমার হাইয়েস্ট ভ্যালু এটাতে, রাইট? হাই আমি যেহেতু ম্যাক্স এরর বের করতেছি, আর এই যে পিস ওয়াইজ ফাংশনে করে যেহেতু, এইটার জন্য আমরা এখন দেখব এখানে আমার এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, হ্যাঁ ঠিক আছে। আমরা ওই যে এটাকে যদি জাস্ট এক্স জিরোর জায়গায় এক্স এ বসাই আর এক্স ওয়ানের জায়গায় বি বসাই, তাহলে আলটিমেটলি আমাদের কি আসতেছে, আর এ আর বি মানে কি, এ আর বি মানে কিন্তু আমার ইন্টারভালটা কি ছিল, 0 আর 2। সো এটা যদি আমরা মেইন ফাংশনটায় বসাই তাহলে আসে এক্স স্কোয়ার মাইনাস 2x, রাইট? সো আমাদের এক্স স্কোয়ার মাইনাস 2x আসে, দেন ওইটাকে ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করে লিমিট বসাইলাম। এখানে আসলে ওই ইয়া করার কিছু নেই যে আমার কোনটা হাই কোনটার জন্য বেশি আছে, আসলে ইন্টিগ্রেট করা লাগে। ইন্টিগ্রেট করি যদি লিমিটে 4/3 পাই, এই দুইটা গুণ করলে আসে আমার 4.926। সো দিস ইজ আওয়ার আপার বাউন্ড অফ এরর। সো এটা দেখেও তো বুঝাইতেছে অ্যাকচুয়ালি একটা ভালো অ্যামাউন্টের এররই আছে। সো আমরা কি করি এই কোর্সে, ট্রাই করি এরর কীভাবে কমানো যায়, অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনের কাছাকাছি ভ্যালু কেমনে আমরা পাবো। ওই ক্ষেত্রে একটা কনসেপ্ট চলে আসে, সেটা হলো কম্পোজিট নিউটন কোটস ফর্মুলা। কম্পোজিট যারা সিসি 370 করছি বা অন্যান্য কোর্স থেকেও হোপফুলি বুঝতে পারতেছি, যেটা হলো আমার যদি অ্যাকচুয়াল কোনো জিনিস থাকে ওইটাকে টুকরা টুকরা করে ছোট ছোট পার্টে কাজ করা, ছোট ছোট পার্ট করলে নর্মাল সেন্সে কি এরর কম আসবে অবভিয়াসলি। সো এই জিনিসটাই করব। সো ইমপ্রুভস রেজাল্ট উইদাউট ইনক্রিজিং অ্যাকচুয়াল নোট নাম্বার। সো আমাদের একটা কাহিনী কি ছিল, যে নোট কম দেখে আমাদের এরর আসতেছে না, বাট এটা এমন একটা পদ্ধতি, আর হবে যাই হোক,
যেখানে আমার নোড বাড়তেছে না অ্যাকচুয়াল নোড, বাট আমার এররটা কমতেছে। কারণ কি, উই ডিভাইড দ্য ইন্টারভাল, আমরা যে এ টু বি ইন্টারভাল ছিল এটাকে আমরা সাব ইন্টারভালে ডিভাইড করতেছি, রাইট? এটা যদি আমরা করি, কয়েকটা ভাগে ভাগ করি, দেন আস্তে আস্তে কাজগুলো করে জাস্ট যোগ করে দিই, দেন আলটিমেটলি আমার এররটা কম আসবে। কারণ কি দেখেন, এটা হলো আমার অ্যাকচুয়াল ফাংশন ই টু দ্য পাওয়ার এক্স। আমি যখন 1 নিতাম, ডিগ্রি 1, তখন সমস্যাটা কি হইতো, এই যে এতখানি এরর আসতো, এই পুরোটা পার্ট কিন্তু আমার এরর, রাইট? এখন একটু চিন্তা করি, আমি যদি এমনভাবে ইন্টারভালটা ভাগ করি যে এইটা একটা ইন্টারভাল, এইটা আরেকটা ইন্টারভাল, এইটা আরেকটা ইন্টারভাল, ঠিক আছে? তাহলে আমি এইখান থেকে এইখানে যখন ট্রাপিজিয়াম রুলটাই অ্যাপ্লাই করি, সমস্যা তো নাই। আম, এমন হবে ফাংশনটা, দেন আমার পরেরটা হবে এই ট্রাপিজিয়াম রুল এরকম স্ট্রেট লাইন, দেন এরকম স্ট্রেট লাইন, দেন এরকম স্ট্রেট লাইন, যদি আমরা এই ছোট ছোট ইন্টারভালে আসলে কাজ করি। আরেকটা জিনিস দেখেন, আমরা যদি কোনো ইন্টারভাল না নিতাম, ডিরেক্ট এ টু বি এর জন্য করতাম, তখন কি এমন আসতো? তো বুঝতেছি আমার এইটা কতখানি বেশি এরর। এটা যদি আমরা একটু জুম ইন করতাম, ওই ক্ষেত্রে জিনিসটা এমন হতো আসলে যে আমার এইটুক, 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 এরকম কিছু একটা আর কি। আরো জুম ইন করলে তো আমার এইটুক ছোট পার্ট গুলো হয়তো আমার এরর, যে আমার কম্পোজিটের নেওয়ার কারণে। বাট আমরা যদি জাস্ট এন ইকুয়াল টু ওয়ানের জন্য করতাম, কোনো কম্পোজিট নিউটন কোটস বা কোনো ইন্টারভাল না নিয়ে, তখন দেখেন কত বড় একটা এরর আসতেছে না? সো বেসিক্যালি আমি যদি ছোট ছোট পার্ট নিয়ে কাজ করি, এটাকে বলে কম্পোজিট নিউটন কোটস মেথড, তাহলে আমার এররটা খুবই কম আসবে। আর আমরা কিন্তু এখানে নোট বাড়াইতেছি না, আমরা জাস্ট যে ইন্টারভাল বা রেঞ্জ আছে, ওই রেঞ্জটাকে ভাগ ভাগ করে ছোট ছোট করে কাজটা করতেছি। এটাই বোঝানো হয়েছে। সো এটাকে আমরা লিখি এইভাবে, C1M F। 1 ক্যান, কারণ ডিগ্রি কিন্তু আমি আগের মতোই বললাম যে 1 আছে, নোট বাড়তেছে না, বাট ইন্টারভালকে আমরা ছোট ছোট ভাগ করতেছি, যেটাকে আমরা নাম দিতেছি সাব ইন্টারভাল বা এম। সো এটা যখন আমরা লিখি, তখন এভাবে লেখা যায়। আরেকটা জিনিস একটু চিন্তা করি। সো আমি যদি বলি যে আমার ইন্টারভাল কি বলে আপনার দুইটা, ঠিক আছে, নাম্বার অফ ইন্টারভাল দুইটা, তার মানে কি এইখানে মাঝামাঝি একটা ইন্টারভাল হইলো। সো এইখান থেকে এখানে ট্রাপিজিয়াম রুল টানলাম, এখান থেকে এখানে টানলাম। এখানে দেখেন এররটা কিন্তু একটু দেখা যাইতেছে যে এররটা এরকম। বাট যখন আমার এখানে মোস্ট প্রবাবলি 1 2 3 4, যখন চারটা ইন্টারভাল নিছি, তখন কি আমার এরর কম না? কারণ দেখেন আমার অ্যাকচুয়াল ফাংশনটাও এরকমই যায়, এরকমই যায়। এখানেও দেখেন আমার কাছাকাছি আছে, খুবই খুবই কম এরর, রাইট? সো আমার এটাও একটু মাথায় রাখতে হবে, যত আমরা ইন্টারভাল বেশি নিব, তত আসলে আমার এররও কম হবে। এখন যেহেতু এখানে আমরা দুইটা নোডের জায়গায় অ্যাকচুয়ালি একটা সাব ইন্টারভাল নিয়ে আসতেছি, সো একটা নোড টু আরেকটা নোড ডিফারেন্স আছে না? কারণ এই যে এটা যদি x0 হয়, এটা যদি x1 ধরি, এগুলো কিন্তু অ্যাকচুয়াল নোড না, টেম্পোরারি নোড বলতে পারেন, যেহেতু আমরা কম্পোজিট নিয়ে কাজ করতেছি। এগুলা এক্সট্রা টার্ম আনতেছি আমরা, আর কিছু না। সো এইগুলোর মাঝে কিন্তু একটা ডিফারেন্স আছে, ওই ডিফারেন্সটাকে আমরা ওই যে আগের মতোই এইচ ইজ ইকুয়াল টু বি মাইনাস এ বাই এন, এই সূত্রে ফালাইতেছি। এখন এন এর জায়গায় আমরা লিখতেছি এম, কারণ আমার নাম্বার অফ এম বা ইন্টারভালসটা আমার কাজে লাগতেছে, রাইট? সো জিনিসটা এমন হয়, আমি যদি অ্যাকচুয়াল সূত্রে বসাই, ট্রাপিজিয়ামের সূত্র কিন্তু এরকম ছিল, মনে আছে? আমার h/2, ট্রাপিজিয়ামের সূত্রটায় যদি একটু যাই, আচ্ছা, b-a/2, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এইচ বা ডিফারেন্স, একটা টার্ম থেকে একটা ডিফারেন্সই না? ওটাকে জাস্ট ওইখানে আমরা এইচ হিসেবে লিখছি, কারণ এখানে মনে হয় ওইভাবে এক্সপ্রেস, হ্যাঁ এই যে বলাও আছে b-a/n ছিল এখানে। বাট এই ক্ষেত্রে আমাদের একটু চেঞ্জ হইতেছে, কারণ আমরা নাম্বার অফ ইন্টারভাল জিনিসটা কাজে লাগাইতেছি। সো h/2, 2 কেন, কারণ দুইটা দুইটা টার্মের জন্য আমরা করতেছি জিনিসটা। সো এই যে b-a/2, হ্যাঁ ঠিক আছে। আমার দুইটা টার্মের জন্য যেহেতু আমরা করতেছি জিনিসটা পিস বাই পিস, ধরেন x0 x1 এইটুকের জন্য একবার, x1 x2 আরেকবার, x2 x3 আরেকবার। এই জন্য দেখেন ট্রাপিজিয়ামের সূত্রের মতোই আমরা কিন্তু এখানে বসাই দিতেছি এই যে এই ফর্মুলেশনে, ঠিক আছে?
সো therefore by trapezoidal rule for each sub interval we get এই যে এরকম h by 2 f of x I plus f of x I plus 1. সো আমার দুইটা নোট কি কি x0 x1 এর জন্য একবার, x1 x2 এর জন্য আরেকবার, x2 x3 এর জন্য আরেকবার। এটা যাব আমরা m-1 টার্ম পর্যন্ত। ঠিক আছে, এটা হলো আমার জিরোথ ইন্টারভাল, তখন আমি ধরেন কোনো ইন্টারভাল নিই নি। এটা হলো সেকেন্ড ইন্টারভাল বা 1 বলতেছি, এটা হলো থার্ড ইন্টারভাল, এটা হলো m-1 তম ইন্টারভাল, আমার এমটা ইন্টারভাল নিব আর কি। সো ওইগুলো যদি আমরা কি বলছিলাম, কম্পোজিট যেহেতু যোগ করব, কারণ পিস বাই পিস কাজ করছি, তখন সূত্র যেটা আসে সেটা হলো এইটা বা এটা একই জিনিস, বেসিক্যালি জাস্ট উপর নিচে লিখছি একই জিনিস। যদি এগুলো আমরা যোগ করি, সবগুলো সাম করলে এরকম একটা জিনিস আসে যে আমার এইচ যেটা থাকে ডিফারেন্স ডিভাইডেড বাই 2 ইনটু এফ অফ এক্স নট প্লাস 2 এফ অফ এক্স ওয়ান 2 এফ অফ এক্স টু। আলটিমেটলি লাস্টের টার্মটা দেখেন, এখানে কিন্তু আমার লাস্টের টার্মটা ডাবল নাই, অন্য সবগুলো এই যে দেখেন ডাবল ছিল দেখে আমরা যোগ করে 2 পাইছি। সো এটা একটা ইজি ফর্মুলা মাথায় রাখতে পারেন যে আমার কম্পোজিট নিউটন কোটস যদি বলে, সো এইচ বাই 2 ইন্টু প্রথম টার্মটা যেটা এক্স নট, ওইটাকে 2 দিয়ে গুণ দিব না, আর লাস্টেরটাও 2 দিয়ে গুণ করবো না, মাঝের গুলাকে সব 2 দিয়ে গুণ করবো। এগুলো কি আমার কোএফিসিয়েন্ট গুলা, কিন্তু কোএফিসিয়েন্ট, রাইট? হোপফুলি বুঝছি। এটার ওইভাবে প্রুফ না, এটা একটা ফর্মুলেশন বলতে পারেন, তাও দেখে রাখতে পারেন যদি থিওরিতে আসে। বাট ওই যে ট্রাপিজিয়াম রুলটা আপনাদের ইম্পর্টেন্ট প্রুফ করা। সো এটা রিলেটেড কিছু ম্যাথ দেখি। আমরা ওই মেইন একটা জিনিস নিয়ে আসলে করতেছি ই টু দি পাওয়ার এক্স, যাতে আপনারা একটু কম্পেয়ার করতে পারেন কোনটা কই বেটার, কেন বেটার। ঠিক আছে, সো দেখি আমার আগের মধ্যে ফাংশনটা এটা ইন্টারভাল দেওয়া আছে, এটাতে বলছে জাস্ট নিউটন কোটস ইউজ করতে। এইটা হলো আমার এক্স্যাক্ট ফর্মুলেশন, যেটা এক্স্যাক্ট যে সূত্রটা জানি ওইটা যদি আমি ফুল দেখি এরকম আসে 6.389056, এটা আগেও দেখছি আমরা। এখন যদি আমরা দুইটা সাব ইন্টারভাল নিয়ে কাজ করি, দেখেন কি আসে। এইচ তো জানি আমরা, ইন্টারভাল মাইনাস বাই ডিভাইড বাই 2। এখানে যেহেতু এম 2 বইলা দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো যে এখানেও দেওয়া আছে ছোট করে। এম যদি 2 দেওয়া থাকে তাহলে আমার ধরতেছে এটা আপাতত ডিগ্রি, টেম্পোরারি ডিগ্রি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিগ্রি না, ফাংশনটার অ্যাকচুয়াল ডিগ্রি না, বাট আমরা ধরে নিতেছি কাজের সুবিধার্থে আর কি। কারণ অরিজিনাল ফাংশন যা ছিল, বা আমরা এটা কিন্তু এখন এন ইকুয়াল টু 1 এর জন্যই করতেছি, বাট যেহেতু আমরা সাব ডিভিশন করতেছি, তো ভিতরে যে ইনার টার্মগুলো আছে ওগুলোর জন্য অ্যাকচুয়ালি একটা পলিনোমিয়াল মতো ফরমেশন আসে। তো এটা অত বোঝার দরকার নেই, জাস্ট মাথায় রাখতে হবে যে আমরা যখন ইন্টারভাল দিয়ে ভাগ করতেছি ওইটা অ্যাকচুয়াল ডিগ্রি না, টেম্পোরারি ডিগ্রি। আমরা যখন এম ইকুয়াল টু 2, তার মানে কি এন প্লাস 1 টার্মস না। সো আমার কয়টা টার্ম থাকে, x0 x1 x2। সিমিলারলি যখন এম ইকুয়াল টু 3 বলবে আপনার ইন্টারভাল 5 অনেক কিছুই বলতে পারে। সো আমার x0 থেকে ওইটা পর্যন্ত। সো এখানে যেহেতু 2 x0 x1 x2, আর এটা তো আমরা নর্মাল জানি যে আমার প্রথমটা যেহেতু 0 দেওয়া ইন্টারভাল, ইন্টারভাল কিন্তু ছিল আপনার 0 2, রাইট? সো প্রথমটার জন্য x এর ভ্যালু কত, 0, এটা। দেন পরেরটার জন্য প্লাস h, h আমার বের হয়েছে কত, 1। সো x1 ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু 2 পাইলাম। এটা আমার স্টেপ 2 গেল, যে ফাইন্ডিং দ্য টার্মস। স্টেপ 1 ছিল ফাইন্ডিং দ্য h, এখন ফাইন্ডিং c1m অফ f, বা আমার কম্পোজিট নিউটন কোটস। সো h বাই 2, h কত, 1 ছিল, 1 বাই 2 ইন্টু এফ অফ এক্স নট প্লাস 2 এফ অফ এক্স ওয়ান। দেখছেন সেকেন্ড টার্ম দেখে 2 এফ অফ এক্স ওয়ান, বাট লাস্ট টার্মটা আবার 2 বাদ। সো এফ অফ এক্স 2, মানে ই ছিল মেইন ফাংশন, আর এক্স এর ভ্যালুগুলো তো পাইছি 0 1 2 পরপর ভ্যালু। সো এখানে ই টু দি পাওয়ার 0 বসাইলাম, ই টু দি পাওয়ার 1 বসাইলাম, 2 বসাইলাম, আলটিমেটলি কত আসলো 6.9128। আমাদের অ্যাকচুয়ালটা কি 6.389056। আপনারা বলতে পারেন স্টিল তো এরর আছে, রাইট? এরর আছে, বাট আগেরটা একটু দেখি আমরা। আমরা যে ট্রাপিজিয়াম রুল করছিলাম ওইখানে এরর কত আসছিল, ওইখানে আমার এররটা দেখেন কত হিউজ। এররটা কিন্তু 2 পয়েন্ট সামথিং, রাইট? 2 পয়েন্ট সামথিং, যেটা আমার 31.3% এরর অ্যাকচুয়াল ভ্যালু থেকে। বাট এইখানে এররটা দেখেন কত, 6.91, আর এটা হলো 6.38। সো ধরেন আমার 0.6 এর একটু কম আসলে। সো কই ছিল 2 পয়েন্ট সামথিং, ওইটা থেকে আমরা 0.6 কত কমে আসছি, রাইট? সো কম্পোজিট নিউটনে কি করছি আমরা, নোট বাড়াইছি? নোট কিন্তু বাড়াই নাই, টেম্পোরারি নোট বা ইন্টারভাল বাড়ায় আমরা একটা এমন টার্মে আসতে পারছি যে এররটা সাংঘাতিক পরিমাণে কম বলতে পারেন অ্যাকচুয়ালি। সো আমরা কাইন্ড অফ কনভার্জিং এর দিকে যাইতেছি, যে আমরা রুটটার দিকে বা অ্যাকচুয়াল টার্মগুলো পাওয়ার কাছাকাছি যাইতেছি। বাট
এটা যেহেতু আমরা মাত্র ইন্টারভেল কত দুইটা নিছি না, ইন্টারভাল যদি বাড়াই যেটা বলছিলাম, তো আমার কি আসবে, ইন্টারভাল যদি বাড়াই দেখেন, উম, কই গেল, হ্যাঁ, এটাতে ইন্টারভাল 3 নিছি। সো এটার জন্য সিমিলারলি এইচ নিছি। সো আগের মতো তো ফর্মালিটি করে লিখি নাই, x0 x1 x2 x3, 3 কেন আমার m3, সো চারটা টার্ম। সো এই 2/3 4/3 2 আর 0 এগুলো কিন্তু আমার x এর ভ্যালু পাইলাম। এই অনুযায়ী আমরা এখন মেইন যে ফাংশন ছিল ই ওখানে বসাইতেছি। আর দেখেন মাঝের, এখন টার্ম যেহেতু চারটা, সো মাঝের দুইটাতে কিন্তু আমার 2 করে গুণ হয়েছে। ঠিক আছে, এটা যাতে মাথায় থাকে যে মাঝের টার্মগুলো 2 করে গুণ, জাস্ট প্রথম আর লাস্টেরটাতে কোনো 2 গুণ হবে না, ওটা যা আছে তাই বসতে হবে। দেখেন 6.62395, এটা আমার এটার কিন্তু আরও কাছে চলে আসছি। ওইটা আমার কত ছিল 6.9 ছিল, ওটা 6.6। সো এরো ডিক্রিজেস ওয়াইল এম ইনক্রিজেস, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। যত আমরা ইন্টারভাল বাড়াবো তত আমার এররটা কমতে থাকবে, এটা স্বাভাবিক জিনিস। সো হোপফুলি এটা বুঝছি আমরা। সো এইটা মোটামুটি বুঝলে আমার 6.2 যেটা মডিউল ওইটা বইয়ের শেষ। এরপরে যেটা 6.3, এটা অ্যাকচুয়ালি আপনাদের পুরা নাই। ঠিক আছে, আমি যদি একটু বইয়ে যাই, হ্যাঁ, সো এনথেন হচ্ছে যে বইটা আমরা ফলো করি ওটাতে চলে আসছি, আসলে 6 না সরি চ্যাপ্টার 7 আমরা পড়তেছি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। সো এটা আপনাদের পুরাটা নাই ফাইনালে, রাইট? এটা বলে দিয়েছে আসলে কতটুক আছে। সেটা হইলো ফার্স্টে এটা বেসিক আসলে দেখতে পারেন, ডেফিনিশন অফ ইন্টিগ্রাল এগুলা, নিউটন কোটস অবভিয়াসলি আমাদের আছে 7.1, ট্রাপিজিয়াম রুল আমাদের আছে, এরর বাউন্ডটা আছে, আপার বাউন্ড অফ এরর আছে, নিউটন কোটস ট্রাপিজিয়াম রুল, ইয়েস, কম্পোজিট নিউটন কোটস এটা আমাদের আছে। উম, আচ্ছা, এক্স্যাক্টনেস 7.3 পর্যন্ত আমাদের সিলেবাসে, বাট অ্যাকচুয়ালি 7.3 আমাদের ফুল নাই। আমাদের আছে যেটা সেটা হলো সিমসন্স রুল। ঠিক আছে, বাট সিমসন্স রুলের যে মোটিভেশনটা যেটা আমরা ক্যান ইউজ করি ওইটা একটু আমি বুঝাবো এক্স্যাক্টনেসের থ্রুতে। ঠিক আছে, কারণ এক্স্যাক্টনেস জিনিসটা ফুললি আমাদের এই সামার 25-এর জন্য সিলেবাসে না থাকলেও সিমসন রুলের যে মোটিভেশনটা যে আমরা ক্যান ইউজ করতেছি ওইটা আসলে এক্স্যাক্টনেস ছাড়া বোঝানো একটু টাফ। সো এই জিনিসটা একটু জাস্ট স্কিম থ্রু করবো থিওরিটা। এটা আপনাদের পুরা মানে পরীক্ষার জন্য ওইভাবে ইম্পর্টেন্ট না বোঝা, বাট সিমসন্স রুল বুঝতে হলে জিনিসটা একটু আন্ডারস্ট্যান্ড better, you will understand better basically if you get exactness আর কি। সো এটা যাওয়ার আগে আমি একটু ওই যে যেটা বলছিলাম যে কি জানি আপনার হয়ে গেল, এই যে এরর ডিক্রিজেস ওয়াইল এম ইনক্রিজেস। সো আমরা যদি বইয়ের একটা জিনিস দেখি জাস্ট, সেটা হলো এই দেখেন ওই যে ই টু দি পাওয়ার এক্স যেটা ছিল ওইটারই মোস্ট প্রবাবলি এটা, হ্যাঁ। সো এখানে ইন্টারভাল 1 ছিল, বা যেটা বেস কেস ট্রাপিজিয়াম রুল ইউজ করলে আপনার কোনো তো ইন্টারভাল থাকে না, রাইট? সো ওইখানে আমার এরর ছিল 2, এটা কোন একটা ফাংশনের জন্য, আচ্ছা ওইটা আমাদের ফাংশনটার জন্যই অ্যাকচুয়ালি। সো ইন্টারভাল, একটা ইন্টারভাল নিলে আপনার, সরি এটা জিরো ইন্টারভাল না, একটা ইন্টারভাল নিলে এরর আসে 2, দেন দুইটা ইন্টারভাল যদি নেওয়া হয় এরর আসে 0.524, যেটা আমরা বলতেছিলাম 0.6 এর কাছাকাছি বা 0.524। চারটা ইন্টারভাল নিলে 0.133। সো দেখছেন 32টা ইন্টারভাল যদি নেই নিউটন কম্পোজিট নিউটনে আপনার এরর আসে মাত্র 0.002। সো যেটা বুঝলাম কি, এম বা ইন্টারভাল যত বাড়াবেন আপনার এরর ততই কম আসবে। আর এইটা কম আসার একটা রিলেশন আমরা আনতে পারি, সেটা হলো এরর কত ছিল আগে, 2 ছিল, 2 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 0.5, তো এটা 0.5 এর কাছাকাছি, দেন ডিভাইডেড বাই 4 0.125, 0.133 এর কাছাকাছি, ডিভাইডেড বাই 4 0.033 বা 3125 কাছাকাছি বেসিক্যালি। সো এই একটা ছোট অ্যানালজি বা থিওরি আনা যায়, সেটা হলো when we halve the subinterval h the error goes down by a factor 4। সো আমরা যখন ইন্টারভালটাকে বাড়াইতেছি দ্বিগুণ করে আমাদের এররও কমতেছে ফ্যাক্টর অফ 4 বা 1/4 আকারে বেসিক্যালি। এটাই জাস্ট বোঝানো আর কিছু না, যত আমরা ইন্টারভাল বাড়াইতেছি তত আমাদের এই যে 1 থেকে 2 থেকে 2 থেকে 4 দ্বিগুণ করছি ইন্টারভাল, 4 এর পরে 8, আবার দ্বিগুণ করছি ইন্টারভাল, যত ইন্টারভাল বাড়াইতেছি আমাদের আসলে দেখেন আপনার বাড়তেছে, সরি কমতেছে কি এররটা ফ্যাক্টর অফ 4 আকারে। এটা জাস্ট একটু আপনাদের মাথায় রাখা যে কোয়াড্রেটিক কনভার্জেন্স হইতেছে একটা। ঠিক আছে, সো আমরা এক্সাক্টনেসটা একটু আসি, এখানে নোটেই আছে আসলে এটা আপনাদের যেটা বলতেছে যে ডিরেক্টলি সিলেবাসে নাই, বাট সিমসন রুল বুঝতে হলে এটা আমাদের লাগবে। এটা ছোট একটা অ্যানালজি জাস্ট, যে
নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে আপার বাউন্ড অফ এরর যেটা আমরা দেখতেছিলাম যে এরকম একটা কিছু আসে, রাইট? সো কখনো যদি এরর জিরো আসে, তার মানে কি? তার মানে কি এইটাই না যে আমাদের যে অ্যাকচুয়াল ফাংশনটা ওইটা আর আমাদের যে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করতেছি, ধরেন I1 of f আপনার পলিনোমিয়াল ওয়ানের জন্য, ওই দুইটা জিনিস সেম বা আমাদের আইডিয়াল সিনারিও। সো আমরা এতদিন ভাবতেছিলাম কি আমরা অ্যাপ্রক্সিমেশন করে কাছাকাছি আসতে পারবো, বাট এমন যদি হয় যে আমরা অ্যাকচুয়ালি এক্স্যাক্ট ফাংশনের মতোই কাজ করতেছে, একদম সেম, এটাকে বলে এক্স্যাক্টনেস। যে আমাদের অ্যাকচুয়াল ফাংশনকে ইন্টিগ্রেট করলে বা অ্যাকচুয়াল ফাংশন নিয়ে কাজ করলে যেই রুট পাওয়ার কথা বা টার্মগুলো পাওয়ার কথা আমরা যদি একদম ওইটাই পাই, তার মানে কি এরর জিরো, তাহলে এটাই কি আমাদের বেস্ট কেস সিনারিও না? সো এটাই হলো এক্স্যাক্টনেস, যে আমরা কত এক্স্যাক্ট ভ্যালু বের করতে পারতেছি বা কয়বারে পারতেছি বা কোন সিনারিওর জন্য পারতেছি। খুব একটা ডাইভ ইন করার দরকার নেই, জাস্ট এটা বুঝলেই হবে যে দিস ইমপ্লাইজ ট্রাপিজিয়াম রুলস I1 of f ইজ এক্স্যাক্ট ফর অল ফাংশনস অফ f(x). সো আমার f(x) ইকুয়াল টু p1 of x। সো f(x) হলো আমাদের গিভেন ফাংশন, আর পলিনোমিয়াল 1 of x হলো আমাদের অ্যাপ্রক্সিমেশন যেটা আমরা ধরে নিই। So the degree of exactness of a quadrature formula is the largest integer n for which the formula is exact for all polynomial of Pn(x). এটা বেসিক্যালি বুঝাইতেছে হলো আমার যদি f1 প্লাস n f ডিফারেন্সিয়েশন অফ n প্লাস ওয়ান অফ জাই, এইটা যদি আমার সামহাও জিরো আসে, এটার মানে হলো আমার n প্লাস ওয়ানতম টার্ম আসলে ডিফারেন্সিয়েবল টু জিরো, এটা যদি আসে তার মানে আমার কিন্তু এরর জিরো, বা আমরা অ্যাকচুয়াল যে পলিনোমিয়াল নিয়ে কাজ করতেছে ওইটা আমাদের অ্যাকচুয়াল ফাংশনের সমান। সো এইটা কি কখনো পসিবল? এটা হ্যাঁ, কিছু সিনারিওতে এই ম্যাথটার জন্য যে নিউটন কোর্স করতেছে কিছু ক্ষেত্রে পসিবল। সেটার একটা এক্সাম্পল হলো সিমসনস রুল। এটা সিম্পল না, আসলে এস হবে সিমসনস রুল, ঠিক আছে? সিমসনস রুল আর কিছুই না, আমরা এতদিন পলিনোমিয়াল কাজ করছি কি ওয়ান নিয়ে নিউটন কোর্সে, আমরা এখন পলিনোমিয়ালটা জাস্ট টু করে দিতেছি, আর কিছু না। পলিনোমিয়াল টু এর জন্য নিউটন কোর্স যদি আমরা করি বা ট্রাপিজিয়াম রুল যেটাই বলেন, সেটা এরকম আসে অনেকটা, রাইট? যে আমরা n ইকুয়াল টু টু পর্যন্ত, জিরো থেকে টু পর্যন্ত কাজ করতেছি, এইটা তো আগের মতোই সেম। এইটাই হলো আমার সিমসনস রুল। তো ট্রাপিজিয়াম রুলে আমরা পলিনোমিয়াল যেটা নিয়ে কাজ করছি সেটা হলো p1 of x, এখন আমরা কাজ করবো p2 of x। এটা জাস্ট পলিনোমিয়ালটা, এটা কিন্তু আমার সিমসনস রুলের সূত্রটা না, বাট এইটা ক্যান করতেছি। এটার মেইন জিনিসটা হলো এক্স্যাক্টনেস, যে আমরা পলিনোমিয়াল টু নিয়ে যখন ইন্টিগ্রেশন করতেছি এটা অ্যাকচুয়ালি টু অ্যান এক্সটেন্ট এক্স্যাক্ট ভ্যালুই দেয়, মানে কোনো এরর দেয় না। সো এটাই তো আমাদের আইডিয়াল সিনারিও না? আমরা দেখেন এত কিছু করলাম, এই যে দেখেন ফার্স্টে ট্রাপিজিয়াম রুল দিয়ে 31.3% এরর পাইলাম। দেন আমরা যদি একটু এখানে দেখি হয়ে গেল, এই যে কম্পোজিট নিউটনস দিয়েও এরর কিন্তু আলটিমেটলি থাকতেছি। জিরো কে কখনো পাইছি? জিরো কিন্তু পাইনি, আরও ইন্টারভেল বাড়াইলে হয়তো পাইতাম, বাট অনেক বেশি ক্যালকুলেটিভ জিনিসটা। সো আমরা যদি এত ক্যালকুলেশন না বাড়ায় জাস্ট একটা পলিনোমিয়ালের টার্ম বাড়ায় দিই না, তখনই আমরা দেখবো আসলে এরর জিরো আমরা সামহাও পাইতেছি, ঠিক আছে? সো p2 of x এর জন্য এটা আপনাদের আসলে একটা প্রুফ আসে, সিমসন্স রুলের প্রুফ যদি বলে এটা হলো ওই প্রুফটা আর কি। সে আমি কি করব, আমরা যেটা করব আগেরটাই করব, ট্রাপিজিয়াম রুল যেমন প্রুফ করছি, সিমিলারলি সিমসন্স রুলটা প্রুফ করব, জাস্ট পলিনোমিয়ালটা এখন চেঞ্জ হবে p2 of x। সো p2 of x আগের মধ্যে লাগরাঞ্জ বেসিসই থাকবে, L0x fx0, L1 of x fx1, L2 of x fx2। সো n যখন 2, নাম্বার অফ টার্মস কত? n প্লাস ওয়ান ইকুয়ালস টু আমার 3 না? এই দেখেন তিনটা বেস নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। সো তিন বেসের জন্য পলিনোমিয়াল ইকুয়েশন হলো এইটা, আগের মতোই, নো ডিফারেন্স। ইন্টিগ্রেট করতেছি আমরা পুরো জিনিসটাকে, ইন্টিগ্রেট করে যে ওয়েট ফ্যাক্টর আকারে আনলাম, রাইট? দেন এই যে এইরকম একটা ইকুয়েশন আনতে পারি কিন্তু। সো এইটা আনলে একটা জাস্ট এইটুক যে আমি পড়াবো, এটা হলো আমাদের বুঝার জন্য বেটার আর কি। আপনার যে এইভাবে একটা আঁকতেই হবে এমন কিছু না, জাস্ট বুঝার জন্য বেটার। সেটা হলো কি, নাম্বার অফ নোটস বললাম 3। সো আমাদের টার্মগুলো কি x0 x1 x2, এইগুলাকে আমরা কিছু নাম দিতে পারি, রাইট? আর আমরা কি জানি, আমরা নিউটনস কোড বা এখন যাই ম্যাথ করি সবগুলা কি ইকুইডিস্টেন্ট না? সো প্রথম টার্ম যদি x0 হয় a টু b ইন্টারভালের মধ্যে, সেকেন্ড টার্মটা আমার x1, থার্ড টার্মটা x2। সো আমরা জানতাম কি এ কে আমরা x0 ধরি আর বি কে আমরা x1 ধরি, বাট এই ক্ষেত্রে হ্যাঁ x2 হবে, ঠিক আছে, ফাইনাল টার্মটা। তো মাঝের যে টার্মটা ওইটা যদি ইকুইডিস্টেন্টই হয় তার মানে কি ওইটা আমার
বি মাইনাস এ ডিভাইডেড বাই টু, এই ডিফারেন্সে থাকার কথা না? কারণ কি এই দুইটার যে ডিফারেন্স ডিভাইডেড বাই টু মাঝেই থাকার কথা না? সো এই জন্য আমরা এটাকে এম দিয়ে লিখি। সো আমার যে এক্স ওয়ান আছে এটাকে আমরা এম লিখতে পারি ডিরেক্ট, যে আমার এটা মিডল টার্ম, মাঝের যে টার্মটা। ঠিক আছে? সো সুন্দর একটা অ্যানালজি আনা যায় যে আমার এক্স ওয়ান ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতাম, এক্স জিরো প্লাস এইচ না? এটা না লিখে আমরা এমনি লিখতে পারি যে এম ইজ ইকুয়াল টু আপনার এ প্লাস বি বাই টু, রাইট? কারণ আমার ওইটা মানে কি, বেসিক্যালি ওইটা মানে হইলো আমার এ প্লাস বি যে ভ্যালুটা ডিভাইড বাই টু, যেটা ওইটাই তো আমার মাঝে ভ্যালু না, রাইট? এটা যদি আমি এইচ ছাড়া বের করতে চাই তাইলে, বা যদি আমি এইচ দিয়ে করতে চাই ওই ক্ষেত্রে এরকম যে এইচ ইজ ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস এক্স নট। এক্স ওয়ান মানে কি? এক্স ওয়ান মানে হইলো ওই যে যেটা বললাম এ প্লাস বি বাই টু, রাইট? মাইনাস এ। তো আলটিমেটলি আমার এইচ এর ভ্যালু আসে বি মাইনাস এ বাই টু। এটা আসলে আমরা এখন আর ইউজ করতেছি না এই প্রুফে আপাতত, বাট একটু মাথায় রাখার জন্য, এটা আমার পরে একটা জিনিসের জন্য লাগবে। সো আমাদের যখন সিমসন্সে কাজ করব আমাদের এইচ এর ভ্যালু হলো এইটা বি মাইনাস এ বাই টু, এটা যাতে মাথায় থাকে। সো আপাতত এই পর্যন্ত আসলাম। দেন এন ইকুয়াল টু টু এর জন্য লাগরাঞ্জ বেসিস বের করব। এটা তো ইজি। আর এখানে একটা জিনিস আপনারা লেখা রাখতে পারেন, তাহলে হলো ভ্যালু বসাইতে সুবিধা হয়, যে আমার এ হলো এক্স জিরো, বি হলো এক্স টু, এম হলো এক্স ওয়ান। সো এল জিরো এক্স সেটা কি, আমার এক্স মাইনাস, এখানে যেহেতু জিরো আছে তাহলে এক্স ওয়ান হবে। আর আমরা যদি এখন তিনটা টার্ম নিয়ে কাজ করতেছি, থ্রি টার্ম, তাহলে কিন্তু আমাদের একটু ল্যাগ্রাঞ্জের বেসিসটা বড় হবে, সেটা হলো এক্স মাইনাস এক্স টু। কারণ কি এক্স জিরো এখানে আছে, তাহলে এক্স জিরো বাদে কি ওয়ান আছে, টু আছে, লিখলাম। দেন যেটা নিয়ে আমরা কাজ করিনি এক্স জিরো, ওইটা লিখবো মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স জিরো এক্স টু। হ্যাঁ, সো এগুলা কি, এগুলোর ভ্যালু আমরা অলরেডি জানি না, এই যে। সো এগুলো জাস্ট বসাই দিব। সো এক্স মাইনাস এম, এক্স মাইনাস বি, এ মাইনাস এম, এ মাইনাস বি। সিমিলারলি তিনটার জন্যই বের করব। তাহলে হলো আমাদের পরের কাজটা জাস্ট একটু বসানো যায় আর কি। আমরা আগের মতো ওয়েটেড ফ্যাক্টরটা বের করবো ট্রাপিজিয়াম রুলে যেমন করছি, ইন্টিগ্রেশন অফ এল নট অফ এক্স। সো এল নট অফ এক্স এর ভ্যালু কিন্তু আমরা এখানে পাইছি, এইটাই জাস্ট এখানে প্লাগ ইন করে দিছি, আর কিছু না। সিমিলারলি অন্যগুলো প্লাগ ইন করবো, বাট ওই যে দেখেন ডিফারেন্সিয়েশন করলে আমাদের ডেল নটের আসছিল ট্রাপিজিয়াম রুলে মোস্ট প্রবাবলি বি মাইনাস এ বাই টু, ইফ আই এম নট মিস্টেকিং। দেখে আসি তাও। আচ্ছা, ট্রাপিজিয়াম রুলটা ওই পেজে। হুম, বি মাইনাস এ বাই টু আসছিল। বাট এই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা সিমসন্স রুল পলিনোমিয়াল অফ টু, এটার জন্য কিন্তু ডিফারেন্ট আসতেছে, সেটা হলো ওয়ান বাই সিক্স ইন্টু বি মাইনাস এ। বি মাইনাস এ আছে বাট ওয়ান বাই সিক্স, এটা মাথায় রাখতে হবে। আর সেকেন্ডের জন্য ওয়েটেড ফ্যাক্টর অফ এক্স ওয়ান, সেটা আসে আমার টু বাই থ্রি বি মাইনাস এ। আবার লাস্টেরটার জন্য আগের মতোই, এই যে এটার মতো ওয়ান বাই সিক্স বি মাইনাস এ। তো এটা মাথায় রাখতে হবে। তো এটা আপনারা প্রুফের সময় মাথায় রেখেন যে কীভাবে বসা ইন্টিগ্রেট করে আলটিমেটলি এটা আসে। এটা কিন্তু কিছু স্টেপ মিসিং আছে বা করা হয়নি। তো এটা আপনারা নর্মাল যে ইন্টিগ্রেশন রুল আছে এটাতে করে দেন আলটিমেটলি এইগুলো পাবেন। কিন্তু আপনার যদি কোনো প্রুফ দেওয়া হয় পুরোটা করতে হবে। সো আমার আলটিমেটলি আসলো আই টু অফ এফ পলিনোমিয়াল আকারে এইটা, রাইট? এটাতে আগের মতোই এক্স জিরো এর জায়গায় আমরা এ বসাইলাম, এক্স ওয়ানের জায়গায় এম বসাইলাম, এক্স টু এর জায়গায় বি বসাইলাম। যেটা আসে সেটা হলো ওয়ান বাই সিক্স বি মাইনাস এ এফ এ, টু বাই থ্রি বি মাইনাস এ এফ এম, ওয়ান বাই সিক্স বি মাইনাস এ এফ বি। এগুলো যদি থেকে আমরা ওয়ান বাই সিক্স বি মাইনাস এ এটাকে কমন নিই, বি মাইনাস এ সিক্স, তাহলে থাকে যেটা এফ এ প্লাস ফোর এফ এম প্লাস ফোর এফ বি। ঠিক আছে? এইটাই হলো আমার সিমসন্স রুল, যেটা প্রুফ করতেছিলাম আমরা। অথবা এটা যদি ডিরেক্ট না বলে এরকম আকারে বলতে পারে যে পলিনোমিয়াল টু এর জন্য ক্লোজ নিউটনস ফর্মুলা, বা এন ইকুয়াল টু টু এর জন্য ট্রাপিজিয়াম ফর্মুলাটা কি, যদি আপনার কোশ্চেনে ডিরেক্ট সিমসন্স না দেয় এভাবে বলতে পারে। একটা জিনিস মাথায় রাখবো, এন ইকুয়াল টু টু মানেই সিমসন্স, আর কিছু না। ঠিক আছে? এখানে আরেকটা অ্যানালজি আছে, এটা আপনাদের আবারও বলতেছি, এইটুক সিলেবাসে আছে, সিমসন্স রুল প্রুফ বা সিমসন্স রুল ইউজ করে ম্যাথ করা। যে এইটা আপনি ইউজ করে তখন ডিরেক্ট এখন ম্যাথ করতে পারবেন, এই ম্যাথটা আমরা আর দেখাবো না, এটা হোপফুলি নিজেরা পারবেন, আহামরি কিছু না। বি মাইনাস এ বাই সিক্স, এটাতে জাস্ট ভ্যালু প্লাগ ইন করবেন আর কিছু না, রাইট? সো
এখানে ছোট্ট একটা থিওরি আনা যায়, সেটা হলো দিস রুল ইজ এক্সাক্ট which means there is a no error up to degree of 3। ঠিক আছে, এটা যদি আমরা একটু বইয়ে আবার যাই, আমরা দেখবো যে এই যে দেখেন, এটা হলো ডিগ্রি কত, এখানে ডিগ্রি কিন্তু 0, এখানে ডিগ্রি 1, এখানে ডিগ্রি 2। এইগুলাকে যদি আমরা ইন্টিগ্রেট করি সিমসনস রুল ফলো করে, এই দেখেন সিমসনস রুল কিন্তু ফলো করা হয়েছে, বি মাইনাস এ বাই 6, এটা হলো এফ অফ এ প্লাস এফ অফ 4 এফ অফ বি, সরি 4 এফ অফ এম, আর এটা ছিল 4 এফ অফ 4 এফ অফ, হ্যাঁ 4 নেই, শুধু এফ অফ বি, যেটা আমাদের ফর্মুলা ছিল এই যে এটা। এই ফর্মুলা যদি আমরা ইউজ করি, দেখেন যেটা আসে বি মাইনাস এ, এটা কিন্তু আমার এক্স্যাক্ট ইন্টিগ্রেশনে এইটাই আসতেছে। আমরা ডিগ্রি 1 এর জন্য করলেও এক্স্যাক্ট এটাই আসতেছে। সো আমরা দেখতেছি কোনো এরর নাই, এটাই কি আমরা চাইতেছিলাম না এতদিন? অ্যাপ্রক্সিমেশনে যদি কোনো এররই না থাকে, তাহলে তো আসলে আমাদের কাজ অনেক আগায় গেল, বা আমরা ভালো একটা সলভ পাইলাম, বেসিকলি অ্যাপ্রক্সিমেশন পেলাম। সো এটার একটা লিমিট আছে। আপনার এটা যেহেতু পলিনোমিয়াল 2 এর ইকুয়েশন, বাট আমরা এখানে আসলে ডিগ্রি 3 এর জন্য সলভ করতে পারতেছি, দেখছেন এটা কিন্তু একটা ভালোই সলভ বলতে পারেন বা অ্যাপ্রক্সিমেশন। সো ডিগ্রি x3 পর্যন্ত আমরা অ্যাকচুয়াল রেজাল্ট পাই, কারণ এটাকে যদি এক্স কিউবকে আমরা ইন্টিগ্রেট করি b4 মাইনাস a4 বাই 4ই পাই, এখানেও এই ফর্মুলা ইউজ করে আমরা এটাই পাইতেছি। দিস শোজ দ্যাট ডিগ্রি অফ এক্সাক্টনেস ইজ অ্যাট লিস্ট 3, contrary to what which might be expected from the interpolation picture। হ্যাঁ, বাট ইউ ক্যান ভেরিফাই দ্যাট i2x অফ 4 যখন ডিগ্রি 4 হয়ে যাবে, তখন আমরা দেখবো যে আর অ্যাকচুয়াল জিনিসটা আমরা পাচ্ছি না, যে আমার এক্স টু দি পাওয়ার 4কে ইন্টিগ্রেট করলে যা আসে ওইটা আমরা পাইতেছি না। সো এটা জাস্ট একটু মনে রাখা যে আমার সিমসন্স রুলটা ভালো, বাট কতটুক পর্যন্ত ভালো, আমার এক্স এর ডিগ্রি 3 পর্যন্ত এটা এক্স্যাক্ট ইন্টিগ্রেশন আপনাকে দিবে। এখন আমরা অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন করতেছি না, আমরা একটা অ্যাপ্রক্সিমেশন ইউজ করতেছি, বাট এক্স্যাক্ট রেজাল্টটা পাইতেছি কোনো এরর ছাড়া। সো এটাই হলো সিমসন্স রুলের আসলে ভালো দিক বলতে পারেন। ঠিক আছে, সো এটা আপনাদের সিলেবাস ভাবে না থাকলেও প্রুফটা অবশ্যই আছে, এটার প্রুফ যেটা দেখলাম একটু আগে, আর এটা দিয়ে ম্যাথ আছে অবভিয়াসলি। সো ম্যাথগুলো তো বুঝতেছি ইজি ম্যাথ আছে, ওরকম কোনো কঠিন কিছু না। আমরা যে এইখানে ম্যাথটা দেখছিলাম, এইটার মতনই কিছু ম্যাথ দেয়, যা সূত্র এইটার জায়গায় আপনার ওই সিমসের সূত্র হবে। সো হোপফুলি বুঝছেন আপনারা। সো আরেকটা ছোট জিনিস করা যায়, সেটা হলো সিমসন, এটা কিন্তু মুখস্থ রাখলে আপনাদের কাজের সুবিধা আর কি, যে আমার মাঝেরটা কি 4f ইন্টু এ প্লাস বি বাই 2, বা মিডল টার্ম বলতে পারেন। সো আমাদের আগের যেটা ছিল কম্পোজিটে কি ছিল, 2f গুলো গুণ হইতো না মাঝের ক্ষেত্রে, জাস্ট 2f গুণ হইতো, বাট এখানে কিন্তু দেখছেন 4 গুণ হয়েছে। সেটাও মাথায় রাখা লাগবে যে সিমসনের জন্য টার্মটা এরকম, সূত্রটা। সিমসনকে চাইলে রিরাইট করে এমনি লেখা যায় যে আমার এইচ, এই জন্য আমি বলতেছিলাম যে এইচটা কি আমাদের একটু মাথায় রাখলে ভালো, সেটা হইলো এই যে এইচ ইকুয়াল টু কিন্তু বি মাইনাস এ বাই 2। সো আমরা কি এটা করতে পারি না, এই সূত্রটাকে একটু রিরাইট করলাম, এই 6 এর জায়গায় আমি লিখলাম হলো 2 ইন্টু 3। ঠিক আছে, সো বি মাইনাস এ বাই 2, এই জিনিসটাই কি আমার এইচ না? তাহলে আমার এই জিনিসটাকে লেখা যায় কি 1/3 ইন্টু এইচ এফ এ প্লাস 4f এ প্লাস বি। দেখেন কোনো চেঞ্জ কিন্তু নাই, জাস্ট এই টার্মটাকে আমরা 1/3 এইচ আনলাম, এটাকে একটা নাম দেওয়া হয়েছে, সেটা আমাদের বইয়ে না থাকলেও এটা আসলে জানলে ভালো, সেটা হলো সিমসন্স 1/3 রুল। ঠিক আছে, সিমসন্স 1/3 রুল, এটা একই সূত্র, জাস্ট নামটা ডিফারেন্ট, কারণ এই যে দেখেন 1/3 আকারে যেহেতু আছে কনস্ট্যান্টটা, সো এটা একটু ইজিয়ার লিখতে পারেন আর কি, i2 অফ এক্স ইকুয়াল টু এটা আর কি। সো এটা হলো আমার কি সিমসন্স রুল। ঠিক আছে, সিমসন্স রুল তো আমরা শিখলাম, সিমসন্স 1/3 রুলও বলে। সিমসন্স রুলে যে আমরা যদি একটু উইকিপিডিয়ার ইয়াটাও দেখি, সিমসন্স রুল কিন্তু এইটা, এটার আরেকটা নাম এই যে দেখেন, কল্ড সিমসন্স 1/3 রুল। এই যে সিমসন্স 1/3 রুল আকারে যদি লিখি এরকম। সো আমরা দুইটা কনসেপ্ট শিখছি কি, কম্পোজিট নিউটনস কোটস আর হলো সিমসন্স 1/3 বা সিমসন্স রুল যেটাই বলেন। এই দুইটাকে না চাইলে মার্জ করা যায়, এটা আপনাদের পরীক্ষায় আসতেও পারে নাও আসতে পারে দুইটার মার্জ, আর এটা একটু জেনে রাখলে ভালো। সেটা হইলো কই গেল, এই যে কম্পোজিট সিমসন্স 1/3 রুল যেটা, এটা যদি আমরা জাস্ট জোড়া দেই দুইটা সূত্রকে, তাহলে যেটা আসে সেটা হলো 1/3h। ঠিক আছে, এফ অফ এক্স নট, আমাদের কম্পোজিটে কি ছিল 2f, 2f 2f দিয়ে গুণ, জাস্ট লাস্টেরটা খালি রাখার কাজ না, ওরকমই, জাস্ট ডিফারেন্সটা হইলো যেহেতু এটা 1/3 সিমসন্স এর মধ্যে পড়ছে,
সেহেতু 4f দিয়ে গুণ, দেখেন না, 4f দিয়ে গুণ হয়েছে। দেন আবার এটা কি ছিল সেকেন্ড টার্ম, থার্ড টার্মটা আবার 2f দিয়ে গুণ, আবার ফোর্থ টার্মটা আমার 4 দিয়ে গুণ, আবার ফিফথ টার্মটা আমার 2 দিয়ে গুণ। সো এটা একটা প্যাটার্ন মাথায় রাখতে পারেন যদি কখনো আসে যে কম্পোজিট, আবার বলছে হইলো আপনার পলিনোমিয়াল 2 বা n ইকুয়াল ডিগ্রি 2, তখন জিনিসটা কেমন হবে দেখতে, জিনিসটা এরকম হবে আসলে দেখতে, যে আমার 1/3h থাকতেছে, বাট মাঝে যে জিনিসটা সেটা হলো এফ অফ এক্স নট ফার্স্টে, দেন সেকেন্ড টার্মটার সাথে 4 গুণ, থার্ড টার্মটার সাথে 2 গুণ। সো এটা মনে রাখতে পারেন যে ফার্স্ট টার্ম যেহেতু এটা, তো আমার সেকেন্ড টার্ম থেকে 4 গুণ, যখন জোর, যখন আবার বিজোড়, এটা থার্ড টার্ম, এখানে 2 আবার জোর, ফোর্থ টার্ম আবার বিজোড় 2 দিয়ে গুণ। সো এইটাই আম, এটাই মোটামুটি আমাদের আসলে সিলেবাস 3C330। হোপফুলি আপনারা মোটামুটি বুঝছেন কি বোঝানোর ট্রাই করছি। এই নোটটা তো আপনাদের কাছে শেয়ার করা আছে, সো এই নোটটা দিয়ে আবার রিভিশন করতে পারবেন। প্রুফগুলো অবশ্যই এখানে ইম্পর্টেন্ট খুবই, থিওরিগুলোও খুবই ইম্পর্টেন্ট, এছাড়া ম্যাথগুলোও দেখবেন, অবশ্যই ম্যাথগুলো ইম্পর্টেন্ট। সো এই চ্যাপ্টারটা আপনাদের ভালোই ইম্পর্টেন্ট, লাস্ট চ্যাপ্টার। সো দিস ইজ হাউ উই এন্ড CSC 330 ফর সামার 25। থ্যাংক ইউ অল।